অস্ট্রেলিয়ায় ঘুরতে আসে এক কাপল। তারা দুজনেই ট্যুরিস্ট এবং তারা নিজেদের গ্রুপ থেকে আলাদা হয়ে একটু অন্যরকম থ্রিল খুঁজতে বের হয়। আর সেই কারণেই তারা ঠিক করে শার্ক কেজ এক্সপিরিয়েন্স নেবে, যেখানে কাছ থেকে হাঙর দেখার ভয়ঙ্কর কিন্তু রোমাঞ্চকর সুযোগ থাকে। এইদিকে তারা পৌঁছে যায় টাকার্স এক্সপিরিয়েন্স নামে একটা কোম্পানির বোটে। এই কোম্পানি নাকি শার্কের সঙ্গে একদম কাছাকাছি থেকে অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা দেয়। কিন্তু জায়গাটায় পৌঁছে দুজনেই একটু অবাক হয়ে যায়, কারণ পুরো ট্যুরিস্ট স্পটটাই অস্বাভাবিকভাবে ফাঁকা ছিল। চারপাশে কোনো লোকজন নেই, শুধু সেখানে ছিল এক বুড়ো মানুষ যার নাম ডেভ। ডেভ তাদের জানায় টাকার নাকি এখন হলিডেতে আছে, তাই সে তাদের নিয়ে যেতে পারবে না। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে টাকার নিজেই সেখানে এসে হাজির হয়। সে নিজেকে এই বোটের ক্যাপ্টেন বলে পরিচয় দেয় এবং জানায় এই টাকার্স এক্সপিরিয়েন্স আসলে সেও চালায়। ব্যাপারটা একটু অদ্ভুত ছিল, কারণ সে ছুটিতে থাকার কথা। তারপরও সে দুজনকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। এরপর টাকার তাদের বোটে তোলে এবং সোজা সমুদ্রের দিকে রওনা দেয়। সমুদ্রে যাওয়ার পথে কথাবার্তার এক পর্যায়ে টাকার তার পুরনো একটা ভয়ঙ্কর গল্প শোনায়। সে বলে ছোটবেলায় সে নাকি শার্ক অ্যাটাক থেকে বেঁচে ফিরেছিল। সেই হামলার দাগ এখনও তার শরীরে রয়ে গেছে। শুধু তাই না, প্রমাণ হিসেবে সে তাদের একটা পুরনো খবরের কাগজও দেখায়। সেখানে তার শৈশবের সেই শার্ক অ্যাটাকের রিপোর্ট ছাপা ছিল। কথাগুলো শুনে সবকিছু সত্যি বলেই মনে হয়। কয়েক মুহূর্ত পর টাকার পানিতে রক্ত ঢেলে দেয়, আর এটা দিতেই চারপাশে একের পর এক শার্ক ভিড় করতে শুরু করে। তখন বুঝে যায় আসল ডাইভের সময় এসে গেছে। এরপর টাকার হেদার আর গ্র্যাগকে একটা লোহার খাঁচার ভেতরে ঢুকিয়ে ধীরে ধীরে পানির নিচে নামাতে থাকে। চারদিকে তখন শুধু শার্ক আর শার্ক ঘুরে বেড়াচ্ছে, আর পরিবেশটা এক মুহূর্তেই ভয় আর উত্তেজনায় জমে ওঠে। শার্কগুলোকে এত কাছে দেখে হেদার ভয়ে গ্র্যাকের হাত শক্ত করে ধরে ফেলে। তবে কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নেয় এবং ধীরে ধীরে সেই ভয়ঙ্কর রোমাঞ্চটা উপভোগ করতেও শুরু করে। সবকিছু তখন একদম স্বাভাবিক বলেই মনে হচ্ছিল। খাঁচা থেকে উঠে আসার পর দুজনেই হাসতে হাসতে আবার বোটে ফিরে আসে। তারা টাকারকে ধন্যবাদ দিতেও যায়, কিন্তু ঠিক তখনই সবকিছু এক সেকেন্ডে বদলে যায়। টাকার হঠাৎ গ্র্যাকের গলায় ছুরি মেরে তাকে আবার সোজা পানিতে ফেলে দেয়। এই দৃশ্য দেখে হেদার চিৎকার করে উঠলেও তার সেই আর্তনাদ শোনার মতো সেখানে কেউ ছিল না। চারপাশে শুধু সমুদ্র, বিশাল নীল জলরাশি, আর তার মাঝখানে একা সে। এখান থেকেই গল্পটা অন্যদিকে মোড় নেয়। এরপর আমরা দেখি এক আমেরিকান মেয়ে যার নাম জাফর। সে সার্ফিং শেষ করে গোল্ড কোস্টের কাছের একটা দোকানে আসে। সেখানেই তার দেখা হয় মোজিস নামে এক রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে। মোজিস তখন নিজের গাড়ির জন্য খুব দরকারি একটা কেবেল খুঁজছিল, কারণ তার গাড়ি স্টার্ট নিচ্ছিল না। পরে জাফর যখন দোকান থেকে বের হয়ে পার্কিং লটে আসে, তখন দেখা যায় সে নিজের কাপের ভেতর আইসক্রিম লুকিয়ে রেখেছিল। সেটাই সে চুপচাপ বের করে খেতে শুরু করে। ঠিক তখনই আবার তার সঙ্গে মোজিসের দেখা হয়ে যায়। মোজিস এবারও জাফরের কাছে সাহায্য চায়, কিন্তু জাফর তাকে পুরোপুরি পাত্তা দেয় না। পরিস্থিতি খারাপ হতে পারে বুঝেই মোজিস সঙ্গে সঙ্গে নিজের গলার স্বর নরম করে ফেলে। সে বোঝায় প্রচণ্ড রোদের মধ্যেই সে অনেকগুলো ব্লক হেঁটে এসেছে, তাই তার শুধু গাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য একটা লিফট দরকার। জাফর কিছুক্ষণ ভেবে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এই ছোট্ট সাহায্য থেকেই তাদের মধ্যে কথা বাড়তে থাকে। কথা বলতে বলতেই তারা বুঝতে পারে দুজনেরই সার্ফিংয়ের প্রতি আলাদা টান আছে, আর সেখান থেকেই এক ধরনের সহজ সংযোগ তৈরি হয়। এরপর জাফর সার্ফিং করতে আর একটা বিচে যায়। সেখানে ভ্যান পার্ক করার পর সে নিজের সার্ফবোর্ডে ফিন লাগানোর প্রস্তুতি নিতে থাকে। কিন্তু সমস্যা হলো জাফরের কাছে তখন ফিনকি ছিল না, কারণ সেটা আগেই মোজিস বাইরে ফেলে দিয়েছিল। ঠিক কাছেই একটা ট্রাক দাঁড়িয়েছিল, তাই জাফর সেই ট্রাকের ভেতরেই ফিনকি খুঁজতে শুরু করে। সবকিছু তখনও স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ সে কারো পায়ের শব্দ শুনতে পায়। সে পিছনে ঘুরেই দেখে সামনে টাকার দাঁড়িয়ে আছে। তার মুখে অদ্ভুত এক হাসি, আর সে চুপচাপ জাফরের দিকে তাকিয়ে আছে। টাকার কোনো প্রশ্ন না করেই তাকে একটা ফিনকি এগিয়ে দেয়। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে তার কাছে এমন আরও অনেক ফিনকি আছে। ঠিক সেই সময় মোজিস জাফরকে খাবারের একটা ছবি পাঠায় এবং মেসেজ করে জানতে চায় সে কি তার সঙ্গে সার্ফিংয়ে যেতে চায়। জাফর তখনও রিপ্লাই দেওয়ার আগেই পিছন থেকে টাকার এসে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর অনেক লম্বা ড্রাইভের পর সে জাফরকে নিজের বোটে নিয়ে আসে। তারপর সেখান থেকে তাকে সমুদ্রের গভীরে কোথাও নিয়ে যায়। পরদিন সকালেই মোজিস সেই বিচে পৌঁছে যায়, কিন্তু জাফরকে কোথাও দেখা যায় না। সে সঙ্গে সঙ্গে তার ফোনে কল দেয়, কিন্তু ফোনের রিং ভ্যানের ভেতর থেকেই বাজতে থাকে। এইদিকে টাকার খুব হিসেব করে জাফরের সার্ফবোর্ডটা ভ্যান থেকে বের করে ফেলে দেয়।
যেন সবকিছু অন্যরকম দেখায়। কিছুক্ষণ পর জাফারের জ্ঞান ফিরলে সে বুঝতে পারে তাকে বোটের নিচের একটা ঘরে আটকে রাখা হয়েছে। সে একটা বেডের সঙ্গে বাঁধা ছিল, আর ঠিক পাশের বেডে বাঁধা অবস্থায় ছিল হেদার, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। জাফর ভয়ে চিৎকার শুরু করলেও সেই আওয়াজ শোনার মতো সেখানে কেউ ছিল না। চারপাশে শুধু সমুদ্র। তখন হেদার তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে সেও অনেকবার পালানোর চেষ্টা করেছে। জাফর মরিয়া হয়ে হাতকড়া খোলার মতো কিছু খুঁজতে থাকে, কিন্তু আশপাশে তেমন কিছুই ছিল না। ঠিক তখনই তার চোখ দেয়ালের দিকে যায়। সেখানে একটা মেয়ের নাম লেখা ছিল, আর সেটা দেখে বোঝাই যায় তারা এখানে প্রথম শিকার নয়। দেয়ালে লেখা সেই নামটা দেখে জাফর কয়েক সেকেন্ডের জন্য একদম স্তব্ধ হয়ে যায়, কারণ তখন সে বুঝে ফেলে এর আগেও এখানে আরেকজন মেয়েকে বন্দি করে রাখা হয়েছিল। হয়তো অনেক অপেক্ষা করার পর সব আশা হারিয়ে সে নিজের নামটাই দেয়ালে লিখে গিয়েছিল, যেন অন্তত এইটুকু প্রমাণ থাকে যে সে কোনো এক সময় এখানে ছিল। এই চিন্তায় জাফরকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। এইদিকে টাকার তখন একদম নির্ভার ভঙ্গিতে ডেকে বসে মাছ ধরছিল, যেন নিচে দুইটা মানুষ বন্দি আছে, এটা তার কাছে কোনো ব্যাপারই না। এমন সময় জাফর হেদারকে জিজ্ঞেস করে তাকে খুঁজতে কেউ আসবে কিনা। হেদার ধীরে ধীরে বলে তার সঙ্গে একটা ছেলে ছিল এই বোটেই, কিন্তু তার সঙ্গে কি হয়েছে সেটা জাফরের না জানাই ভালো। যদিও হেদারের কথার মাঝেই সব বোঝা যাচ্ছিল। জাফর আগেই বুঝে যায় সেই ছেলেটার শেষটা ভালো হয়নি। এরপর হেদার একই প্রশ্ন জাফরকে করে। জাফর হালকা একটা হাসি দেয়, কিন্তু সেই হাসির আড়ালে স্পষ্ট কষ্ট লুকানো ছিল। সে বলে তাকে মিস করার মতো কেউ নেই, কিন্তু জাফর এটা জানত না যে মোজিস এখনও তাকে নিয়েই ভাবছে। যখন মোজিস দেখে জাফরের ভ্যানটা বিচ থেকে টো করে নিয়ে যাওয়া হচ্ছে, তখনই তার সন্দেহ আরও বেড়ে যায়, কারণ ওই ভ্যানটাই ছিল জাফরের ঘর। সেটা ছাড়া সে কোথাও যায় না। তাই মোজিস সোজা পুলিশ স্টেশনে যায়। এখন সে সত্যিই চিন্তিত হয়ে পড়েছিল, কিন্তু সেখানে থাকা পুলিশ বিষয়টাকে সিরিয়াসভাবে নেয় না। সে বলে জাফর তো এক ঘুরে বেড়ানো সার্ফার, হয়তো কোথাও চলে গেছে। এই কথা শুনে মোজিস আর সময় নষ্ট না করে নিজেই জাফরকে খুঁজতে শুরু করে। এইদিকে টাকার নিচের ঘরে তাদের জন্য ব্রেড আর পানি নিয়ে আসে। রুমটা এতটাই গরম ছিল যে দুজনেরই গলা শুকিয়ে যাচ্ছিল। হেদার তাড়াতাড়ি পানি খেয়ে নেয়, কিন্তু সে যেভাবে নিজেকে ঢেকে রাখছিল সেটা দেখে টাকারের সন্দেহ হয়ে যায়। টাকার ঠিক তখনই হেদারের গা থেকে চাদর সরাতে যাচ্ছিল, আর সেটা বুঝেই জাফর তাড়াতাড়ি তার মনোযোগ নিজের দিকে টেনে নিতে বলে, আমার খাবারটা আমাকে দাও। টাকার তখন তার দিকেই ফিরে আসে। এরপর জাফরও পানি খায়, কিন্তু কিছুক্ষণ পরই সে বুঝতে পারে শরীরটা অদ্ভুতভাবে ঢুলে পড়ছে, কারণ টাকার আগেই সেই পানির মধ্যে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে রেখেছিল। জাফর আবার হাতকড়া খোলার চেষ্টা করছিল ঠিকই, কিন্তু পুরোপুরি মুক্ত হওয়ার আগেই টাকার তাকে ধরে ফেলে। এরপর যখন জাফরের জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে তাকে ডেকের উপর একটা চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এইদিকে হেদারকেও একটা হার্নেসে আটকে রাখা ছিল। সামনে একটা ক্যামেরা সেট করা, মানে যা কিছু ঘটবে সব রেকর্ড হবে। টাকার এই পুরো বিকৃত ঘটনাটাকেই নিজের শো বলে চালাচ্ছিল। তারপর সে অদ্ভুত এক বক্তৃতা দিতে শুরু করে। সে বলে শার্ক নাকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রজাতি। এই কথাগুলো বলার পর টাকার হেদারের কিছু চুল কেটে নিজের কাছে রেখে দেয়। তারপর সে পানিতে রক্ত ঢালে, আর রক্ত পড়তেই চারপাশে একের পর এক শার্ক জমা হতে শুরু করে। কয়েক মুহূর্ত পর সে হেদারকে পানিতে ছেড়ে দেয়। হেদার মরিয়া হয়ে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু পানির তীব্র ছটফটানি আর রক্তের গন্ধে শার্কগুলো একসঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর খুব অল্প সময়ের মধ্যেই তাকে মেরে ফেলে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো টাকার পুরো ঘটনাটা ক্যামেরায় রেকর্ড করছিল। জাফর নিজের চোখের সামনে সবকিছু দেখছিল। সে এতটাই ভয়ে জমে যায় যে ঠিকমতো নড়তেও পারছিল না। কাঁপতে কাঁপতে সে নিচের দেয়ালে নিজের আর হেদারের নাম লিখতে শুরু করে। কিন্তু তখনই সে আরও ভয়ঙ্কর একটা জিনিস খেয়াল করে। দেয়ালে শুধু একটা নাম না, আরও অনেক মেয়ের নাম লেখা ছিল। পরে সেগুলো রং করে ঢেকে দেওয়া হয়েছে। মানে টাকার এই কাজ আজ প্রথমবার করছে না। গল্পের এই জায়গায় এসে একদম পরিষ্কার হয়ে যায় টাকা শুধু মানসিকভাবে বিকৃত একজন মানুষ না, সে আসলে একজন সিরিয়াল কিলার, যে এর আগেও অনেক ট্যুরিস্ট মেয়েকে ফাঁদে ফেলে মেরে ফেলেছে। এর প্রমাণ ছিল তার কাছে জমিয়ে রাখা ভিডিও টেপের কালেকশন। প্রতিটা টেপের সঙ্গে সে সেই মেয়েদের চুলও রেখে দিত। মানে তার কাছে এই খুনগুলো শুধু হত্যা না,
এক ধরনের বিকৃত স্মৃতি। আর এখন সেই সংগ্রহে নতুন করে যোগ হয়েছে হেদারের টেপ। এর পরের টেপ হওয়ার কথা জাফারের। রাত নামতেই টাকার আবার নিচে আসে। সে জাফারের জন্য পানি আর ব্রেড নিয়ে আসে, কিন্তু জাফার এবার আর ভেঙে পড়ে না। সে রাগে সবকিছু লাথি মেরে ফেলে দেয় এবং টাকারের দিকে তাকিয়ে বলে, তুই নিজেকে শার্ক ভাবিস, কিন্তু আসলে তুই শুধু একটা পোকা। এই কথা শুনে টাকার কোনো উত্তর দেয় না। সে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু এই ছোট্ট মুহূর্তটায় জাফারকে বুঝিয়ে দেয়, ভয় পেলেই শেষ, এখন লড়াই করতেই হবে। কিছুক্ষণ পর জাফারের চোখ পড়ে পাশে রাখা একটা বালতির দিকে। সে বালতির হাতল ভেঙে সেটাকে ধারালো অস্ত্রের মতো বানিয়ে ফেলে, কারণ তার মনে হচ্ছিল টাকার আবার ফিরবেই। আর ঠিক সেটাই হয়। যেহেতু জাফার পানি খায়নি, তাই টাকার এবার তাকে অজ্ঞান করার জন্য একটা ইনজেকশন নিয়ে আসে। কিন্তু সে কাছে আসতেই জাফার সুযোগটা নেয়। এক ঝটকায় সেই ধারালো হাতুল দিয়ে সে টাকারের উপর হামলা করে এবং সেটা তার শরীরে ঢুকিয়ে দেয়। ব্যথায় টাকার চিৎকার করতে করতে দূরে সরে যায়। এই সুযোগে জাফর দ্রুত তার কাছ থেকে চাবি নিয়ে নিজেকে খুলে ফেলে, কিন্তু ঠিক তখনই টাকার কোনো মতে তার পায়ে ইনজেকশনটা ঢুকিয়ে দিতে সক্ষম হয়। ফলে জাফরের শরীর আবার ধীরে ধীরে অবশ হতে শুরু করে। তবুও সে হাল ছাড়ে না। কোনো মতে উপরে উঠে রেডিও দিয়ে সাহায্য চাইতে চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। ঠিক তখনই দূরে একটা বোট দেখতে পায় সে। জাফর মুড়িয়া হয়ে চিৎকার করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই বোটে তখন পার্টি চলছিল, তাই তার গলা সেখানে পৌঁছায় না। এর মধ্যেই ট্যাকারও উপরে চলে আসে। তখন জাফর তার ক্যামেরা তুলে নেয়। ট্যাকার সেটা ফেরত চাইতে থাকে, কিন্তু জাফর রাগে ক্যামেরাটা সোজা পানিতে ছুঁড়ে ফেলে দেয়। আর এই ধস্তাধস্তির মাঝেই সে নিজেও পানিতে পড়ে যায়। তবুও ডুবে না গিয়ে সে সামনে দেখা সেই বোটের দিকে সাঁতার কাটতে শুরু করে, কারণ এই মুহূর্তে ওটাই ছিল তার একমাত্র আশা। জাফর সেই সামনে থাকা বোটে পৌঁছানোর আগেই মাঝপথে অজ্ঞান হয়ে যায়। আর ট্যাকার আবারও তাকে পানির ভেতর থেকে তুলে এনে নিজের বোটে নিয়ে আসে। তারপর আগের মতোই নিচের ঘরে বন্দি করে রাখে। এইদিকে জাফরকে খুঁজে বের করার কাজ এবার পুলিশও শুরু করে দেয়, কিন্তু তাতেও মুজিসের মন শান্ত হয় না। তার মনে হচ্ছিল পুরো ঘটনার ভেতরে আরও বড় কিছু লুকিয়ে আছে। তাই সে বিচের পার্কিং এলাকার সিসিটিভি ফুটেজ চেক করতে যায়। সেখানে সে স্পষ্ট দেখতে পায় জাফরের ভ্যানের ঠিক পরে ট্যাকারের ট্রাকও ওই জায়গায় এসেছিল, আর ট্রাকের গায়ে ট্যাকার্স এক্সপিরিয়েন্সের লোগোও ছিল। এই একটা জিনিসই মজিসের সন্দেহকে প্রায় নিশ্চিত করে দেয়। এরপর সে দ্রুত খোঁজ নিয়ে সেই জায়গার ঠিকানা বের করে ফেলে এবং শেষ পর্যন্ত বোট পর্যন্ত পৌঁছে যায়। বোটে উঠেই সে নিচ থেকে জাফরের চিৎকার শুনতে পায়। তখন আর এক সেকেন্ডও দেরি না করে সে জোর করে ভেতরে ঢুকে নিচে নেমে যায়। জাফর তাকে দেখে একসঙ্গে অবাকও হয়, আবার কিছুটা আশা ফিরেও পায়। সে তাড়াতাড়ি মজিসকে বলে উপরে গিয়ে এমন কিছু নিয়ে আসতে যাতে তাকে খোলা যায়, আর সঙ্গে সঙ্গে পুলিশে কল করতে। মজিস উপরে গিয়ে ফোনও করে, কিন্তু ঠিক তখনই ট্যাকার সেখানে এসে তার উপর হামলা চালায়। ফোন পুলিশের কাছে লাগলেও ট্যাকার তাকে কিছু বলতে দেয় না, বরং ফোনটাই ভেঙে ফেলে এবং মজিসকে খুব খারাপভাবে জখম করে। তারপরও মজিস হার মানে না। সে পাল্টা লড়াই করে এবং প্রায় ট্যাকারকে শেষই করে ফেলছিল। কিন্তু ঠিক সেই সময় পিছন থেকে ডেভ এসে মজিসের উপর আক্রমণ করে, কারণ সে তখনও জানত না ট্যাকার আসলে কি ভয়ঙ্কর কাজ করছে। তবে কয়েক মুহূর্ত পরই যখন নিচ থেকে জাফারের চিৎকার তার কানে যায়, তখন ডেভ পুরো সত্যিটা বুঝে ফেলে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডেভ কিছু করার আগেই ট্যাকার তাকেও নির্মমভাবে মেরে ফেলে। এরপর ট্যাকার বুঝে যায় তীরে আর থাকা নিরাপদ না, তাই সে বোট নিয়ে এক নির্জন দ্বীপের কাছে চলে যায় এবং মজিসকে জাফারের পাশের বেডে বেঁধে ফেলে। মজিস ঠিক তখন নিজের মনের কথা বলতে শুরু করেছিল, কিন্তু সেই মুহূর্তেই টাকার নিচে এসে যায়। সে আর সময় নষ্ট না করে দুজনকেই ওপরের ডেকে নিয়ে যায়, কারণ সে ঠিক করে ফেলেছিল আজই তার পরের টেপ রেকর্ড হবে। তবে এবার সে নতুন একটা পদ্ধতি নেয়। প্রথমে সে ডেভের মৃতদেহ টুকরো টুকরো করে পানিতে ছুঁড়ে ফেলে, আর এতেই চারপাশের শার্কগুলো দ্রুত জড়ো হতে শুরু করে। তারপর সে মজিসকে পানিতে ঠেলে দেয়, কিন্তু এর আগেই জাফর তাকে বলে দিয়েছিল শার্ক আশেপাশে থাকলে একদম মরাচড়া করা যাবে না। তাই মজিস মরার মতো চুপ করে থাকে। এই কৌশলটা কাজও করে। শার্কগুলো তাকে ঘিরে ঘোরে, গন্ধ নেয়, কিন্তু সঙ্গে সঙ্গে আক্রমণ করে না। কিছুক্ষণ পর টাকার আবার তাকে বোটে টেনে তোলে, কিন্তু এবার সে আরও নিষ্ঠুর হয়ে ওঠে। সে মজিসকে একের পর এক ছুরি মারে, তারপর আবারও তাকে পানিতে ফেলে দেয়। এবার মজিস প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যায়। ঠিক তখনই তার চোখে পড়ে আকাশে একটা লাইফগার্ড হেলিকপ্টার। সেটাই আসলে জাফারকে খুঁজছিল। এই দৃশ্য দেখে টাকার ভয় পেয়ে যায়, তাই সে তড়িঘড়ি করে দুজনকে আবার নিচের ঘরে বন্দি করে ফেলে। তখন মজিসের অবস্থা খুবই খারাপ। তার শ্বাস চলছিল ঠিকই, কিন্তু খুব ধীরে। জাফর সবকিছু নিজের চোখের সামনে দেখছিল, আর সে বুঝে যায় এখনই কিছু না করলে আর সময় থাকবে না।
এরপর সে হাতকড়া থেকে হাত বের করার চেষ্টা শুরু করে, কিন্তু প্রথমে সে ব্যর্থ হয়। তখন তার সামনে একটাই রাস্তা খোলা ছিল। সে নিজের বুড়ো আঙুল ভেঙে ফেলে যাতে হাতটা সরু হয়ে বের হয়ে আসতে পারে, কিন্তু তাতেও কাজ হয় না। তখন শেষ উপায় হিসেবে সে নিজের দাঁত দিয়ে সে আঙুলটাই কামড়ে আলাদা করে দেয়। ভয়ঙ্কর যন্ত্রণা সত্ত্বেও সে থামে না। অবশেষে তার হাত বের হয়ে আসে আর সে দ্রুত নিজেকে মুক্ত করে ফেলে। ঠিক তখনই টাকার আবার নিচে নামে এবং ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করার চেষ্টা করে, কিন্তু এবার জাফর প্রস্তুত ছিল। সে টাকারকে ফাঁকি দিয়ে উল্টো তাকে ঘরের ভেতরে ঠেলে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে দেয়। এরপর সে দৌড়ে উপরে উঠে বোটের সিস্টেম চালু করে, কিন্তু টাকারও থেমে থাকার মানুষ ছিল না। সে অন্য একটা রাস্তা দিয়ে উপরে উঠে এসে বোটের পুরো সিস্টেম বন্ধ করে দেয়। তখন জাফরের সামনে একটাই পথ খোলা ছিল, লড়াই করে বাঁচা। সে টাকারের সঙ্গে মরিয়া হয়ে লড়তে থাকে আর এক ফাঁকে সুযোগ পেয়েই সোজা পানিতে ঝাঁপকায়, কারণ সামনে সে একটা দ্বীপ দেখতে পাচ্ছিল যেখানে তখন বিয়ের রিসেপশন চলছিল। দূর থেকে আলো দেখা যাচ্ছিল। জাফর জানত কোনোভাবে সেখানে পৌঁছাতে পারলেই হয়তো বাঁচার সুযোগ আছে। কিন্তু পরিস্থিতি এত সহজ ছিল না। তার হাত থেকে তখনও রক্ত ঝরছিল। সেই রক্তের গন্ধে শার্ক কাছে চলে আসতে পারত। উপরন্তু টাকারও একটা ছোট বোট নিয়ে তার পিছু নেয়। তারপরও জাফর প্রাণপণে সাঁতরে সেই দ্বীপের কাছে পৌঁছে যায়, কিন্তু সে কারো সাহায্য চাইবে তার আগেই টাকার আবারও তাকে ধরে ফেলে। এরপর সে জাফরকে অজ্ঞান করে আবার নিজের বোটে নিয়ে আসে। এইবার টাকার পুরোপুরি বুঝে যায় আসল বিপদ মজিজ না, আসল হুমকি জাফর। তাই সে নিজের শোয়ের নিয়মই বদলে ফেলে। এবার চেয়ারে মজিজকে বেঁধে রাখা হয় আর জাফরকে হার্নেসে ঝুলিয়ে দেওয়া হয়। টাকার আবারও সব রেকর্ড করার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই হঠাৎ সেখানে এক বিশাল গ্রেট হোয়াইট শার্ক চলে আসে। তাকে দেখেই টাকার পর্যন্ত থমকে যায়, কারণ সেই শার্ক আসার সঙ্গে সঙ্গে আশেপাশের বাকি সব শার্ক সরে যায়। টাকার কিছুক্ষণ এক দৃষ্টিতে সেই প্রাণীটার দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে ছোটবেলায় এই শার্কই নাকি তার ওপর হামলা করেছিল। তবুও সে এই শার্ককে ঘৃণা করত না। এরপর আর দেরি না করে টাকার জাফরকে পানিতে ছেড়ে দেয়, কিন্তু সে বুঝতে পারেনি জাফর তখনও পুরোপুরি জ্ঞান হারায়নি। টাকার একটা হারপুন তুলে নেয় যাতে সে শার্কটাকে উস্কে দিতে পারে, কিন্তু ভাগ্য এবার অন্যদিকে ঘুরে যায়। হারপুনটা তার হাত থেকে ফসকে গিয়ে জাফরের কাছেই পৌঁছে যায়, আর জাফর সেই হারপুন দিয়ে নিজেকে মুক্ত করে ফেলে। তারপর সোজা পানিতে পড়ে যায়। পানিতে পড়ার পর জাফরের চোখ পড়ে সেই বিশাল শার্কটার দিকে। এত কাছ থেকে সে প্রাণীটাকে প্রথমবার দেখে। শার্কটা তার দিকে এগিয়েও আসে, কিন্তু অবাক করার মতো ভাবে তাকে কোনো ক্ষতি করে না। এই মুহূর্তেই জাফরের ভেতরে নতুন সাহস জেগে ওঠে। সে বুঝে যায় ভয় পেলে শেষ, এখন শেষ লড়াইটাও তাকে জিততেই হবে। এরপর জাফর আবার বোটে উঠে আসে এবং টাকারের সঙ্গে ভয়ঙ্কর এক লড়াইয়ে জড়িয়ে পড়ে। ধস্তাধস্তির এক পর্যায়ে টাকার পানিতে পড়ে যায়, আর সেখানেই সবকিছু বদলে যায়, কারণ তার শরীরের ক্ষত থেকে তখন রক্ত বের হচ্ছিল। সেই রক্তের গন্ধ ছড়িয়ে পড়তেই আশেপাশে থাকা শার্কগুলো একের পর এক তার দিকে ছুটে আসে। যেই শার্কদের সে এতদিন পূজা করেছে, যাদের নিজের গড বলেছে, শেষ পর্যন্ত তারাই তাকে ঘিরে ফেলে। টাকার তখন ভয় পেয়ে চিৎকার করতে থাকে, কিন্তু এবার তার চিৎকার শোনার কেউ ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যেই শার্কগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে টুকরো টুকরো করে ফেলে। এতদিন সে যেভাবে মেয়েদের মৃত্যু ক্যামেরায় ধারণ করেছে, এবার যেন তার নিজের মৃত্যুই লাইভ শো হয়ে গেল। এইদিকে জাফর সময় নষ্ট না করে একটা ফ্লেয়ার গান তুলে নেয় এবং আকাশের দিকে গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গে ওপরে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে। সেই সিগন্যাল সমুদ্রের দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর দূরে তরিশে বোট দেখা যায়। মনে হয় মজিসের অসম্পূর্ণ কলটা ট্রেস করেই সার্চ টিম এখানে পৌঁছে গিয়েছিল। বোটটা কাছে আসতেই পুলিশ জাফর আর মজিস দুজনকেই উদ্ধার করে ফেলে, আর এভাবেই এই ভয়ঙ্কর দুঃস্বপ্নের শেষ হয়। তোমরা যারা ভিডিওটি শেষ অবধি কন্টিনিউ করেছো, তাদেরকে বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে জলদি করে নাও, কারণ সাবস্ক্রাইব না করলে এমনই ইন্টারেস্টিং এবং ইউনিক মুভি এক্সপ্লেনেশন মিস করবে। আর যদি তোমাদের কোনো পছন্দের মুভি থাকে, তাহলে সেটির নাম আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।